এইচডিএস ফালতু কথা আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকে আমাদের মেহমান একজন অ্যাথলিট, যিনি জিম করেন, স্বাস্থ্য সচেতন ব্যক্তি। তাকে আমরা ডেকেছি। আসুন তার সাথে কথা বাড়ানো যায়। আসুন প্লিজ। আসসালামু আলাইকুম। ভালো আছি? মিস্টার স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, অ্যাথলেট করেন, স্বাগতম আপনাকে। থ্যাংক ইউ। ব্যাপার হলো, আপনাকে এখানে ডাকার উদ্দেশ্য যে আপনি খুব পরিচিত এবং ভালো মুখ, দেশের ব্যাপারে চিন্তা ভাবনা করেন। জি, আমাদের দেশে, বাংলাদেশে কি হয় সুন্দর এই প্রশ্ন বিষয়ে করেছি। কিছু আপনি বলুন। সুন্দর প্রশ্ন করেছি। প্রথমে আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে জুলাই মাসে এবং আগস্টে যারা মারা গেছেন, যারা শহীদ হয়েছে, তাদের আত্মার মাতৃভাব কামনা করছি। এবং দ্বিতীয়ত হচ্ছে যারা এখনও পঙ্গুত্ব বরণ করে নিয়েছে, তাদের জন্য সমবেদনা এবং যে তাদের সুচিকিৎসা যাতে রাষ্ট্র ভালোভাবে দিতে পারে এবং তাদের পরিবার যাতে সচ্ছলতার সহিত চলতে পারে, এই জিনিসটা সরকারের প্রতি আমার বা বর্তমানে যারা আছে তাদের প্রতি আমার আবেদন থাকবে। আর 2 নাম্বার, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমার নাম জীবিত রাখব। আসলে রক্ত দেওয়ার পরও নাম জীবিত থাকে না, নাম বদনামই হয়, নাম বদনাম হয়। এটা দিয়ে কিছু আমাদের লাভ হয় না। এখন দেখো, রক্ত দিয়ে যদি খেয়াল করো তুমি, তো নচিকতার একটা গান মনে পড়ে গেল আমার। আমি মুখ্য সূক্ষ্ম মানুষবাবু কিছুই জানি না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষবাবু কিছুই জানি না, এই দেশেরই রং তামাশা কিছুই বুঝি না। আপনি যদি কিছু না জানেন আর কিছু না বুঝেন, তাহলে আমার অনুষ্ঠানে আসেন। হ্যাঁ, আমি আপনাকে সুন্দরভাবে যেহেতু আপনি যাচ্ছেন, আপনাকে তো উত্তর আমাকে দিতেই হবে। আপনার এখানে আসছি, আর এই কথার মর্ম কি এটা আমি বুঝাই দিচ্ছি। দেখো, আমাদের দেশে নানান ধরনের ক্ষয়ক্ষতি, রাষ্ট্রীয় দিক থেকে বলো অথবা যারা রাষ্ট্রীয় কারিগর ছিল তাদের দিক থেকে বলো অথবা যে দিক থেকে বলো না কেন, নানান দিকে আমরা ক্ষতিসাধন হয়ে যাচ্ছি। যেমন আমাদের দেশে শ্রম সবচেয়ে কম পাওয়া যায়, কম দামে পাওয়া যায়। আমাদের দেশে শ্রম কিন্তু সবচেয়ে কম দামে পাওয়া যায়, সেটা হচ্ছে গার্মেন্টস শিল্প। খুব মানে নামটা মাত্র হচ্ছে আপনার বেতন, এইভাবে পাওয়া যায়। তো এটা দিয়ে হুট করে আমার খেয়াল পড়ে গেল, রানা প্লাজা নামের হয়তোবা আমাদের বাংলাদেশের লোক ভুলেই যাচ্ছে। রানা প্লাজা যে একটা ট্র্যাজেডি হয়েছিল বাংলাদেশে 1971 সালের পর, প্রথমবারের মতো বাংলাদেশে এতগুলো লোক মারা গেছে। 1134 জন মারা গেছে। মনে আছে না, ভুলে গেছেন আপনি? না, আমার স্পষ্ট মনে আছে। স্পষ্ট যেহেতু মনে আছে, ধসে গেছিল, সেই ধসার মধ্যে ধ্বংসস্তূপ থেকে অনেক লাশ বেরিয়ে এসেছে। 24শে এপ্রিল 2013 সালে তৎকালীন সরকার প্রধান দলীয় লোক, ঠিক আছে, যাকে ফায়ার সার্ভিস থেকে শুরু করে নানানবিধি হচ্ছে আপনার সিটি কর্পোরেশন, অন্যান্য যারা সংস্থা আছে, যারা হচ্ছে আপনার ভবন নিয়ে কাজ করে, তারা সতর্কতা করেই দিচ্ছিল যে ভাই এই জিনিসটা আপনি ভেঙে ফেলেন, কারণ আপনার যে লোড আছে লোডটা নিতে পারছে না। তারপরও এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এই জিনিসটাকে তারা যেভাবে চালানো সেভাবে চালায় দেবে। চালানোর এক পর্যায়ে বিল্ডিংটা ধসে পড়েছে। এখন একটা বিল্ডিং, আমাকে বলো, বিল্ডিং ধসে পড়ে কেন? ওর ভিত নরম ছিল, মজবুত ছিল না, যার ফলে সেটা ধসে গেছে। তো তার আগে যখন বলা হয়েছিল তাকে কি পদক্ষেপ নেওয়া উচিত ছিল না? জিনিসটা বুঝে না, আমি বুঝাই না। তো রানা প্লাজার সময় এই ঘটনাটা ঘটলো 2013 সাল। আজ কত সাল ভাই? 2025। কত বছর গেল? 7 আর 5, 12 বছর। আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি যে 12 বছর একটা বিচার হয় না। প্রক্রিয়াধীন আছে, হবে কতদিনে? আরো হয়তো। আরে ভাই, যে 12 বছরে একটা বাচ্চা বড় হয়ে যাচ্ছে, 12 বছরে একটা বাচ্চা 7-এ উঠতেছে, 12 বছরে একটা যুগ হয়। তোমার বিচার কতদিনে তুমি বিচার করবে? আরো 25 বছর লাগতে পারে। কেন? আচ্ছা, এই হত্যাকাণ্ডই বলা যায়
রানা প্লাজার যে হত্যাকাণ্ডটা ঘটলো, ঘটার পর রানা প্লাজার যে রানার মালিকটাকে যে গ্রেপ্তার করা হলো, তৎকালীন যা সরকার ছিল তারপর তাকে জামিনে দিয়ে দেওয়া হলো। এখন সে বুক ফুলায়, কলার উঠায়, কালো চশমা পরে সুন্দর করে সিগারেট খায় খায় ঘুরে বেড়াচ্ছে। রাষ্ট্র কি এটা? না না, রাষ্ট্র কি এটা? আমার দেশের কি হবে? এই কারণে তো আমি এইটা উত্তরটা দিলাম, যদি 12 বছরে একটা বিচার না হয় তো আমাদের দেশের কি হবে? প্রচুর হবে। কি হবে? একটা বিচ্ছিন্ন ঘটনা, হয়তো বা তৎকালীন সরকার কি সেটা করেনি, বিচ্ছিন্ন টাকা ঘটনা? খেয়ে আচ্ছা, বিচ্ছিন্ন ঘটনা 1134 জন মারা গেছে, তোমার কাছে বিচ্ছিন্ন ঘটনা মনে হচ্ছে? আটকইকে যদি মারা যেত কোনো সমস্যা ছিল না, মানে নেওয়া যেত যে না তোমার হচ্ছে ভূমিকম্পে মারা গেল, প্রাকৃতিক যে কোনো ধরনের তোমার হচ্ছে বন্যায় যদি মারা যেত মানে নেওয়া যেত। কিন্তু এইটা এটা স্বাভাবিক না, ভূমিকম্প না কোনো ধরনের তোমার যে প্রাকৃতিক গোলযোগ কিচ্ছু নাই, তারপরেও সে এই ঘটনাটা ঘটলো এবং এই হত্যাকারী ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কি হবে। এই বাংলাদেশের আসলে আমারও প্রশ্ন তোমার কাছে, আসলে বাংলাদেশের কি হবে? নাম্বার 2, এখন আসো বিডিআর হত্যাকাণ্ড। 25শে ফেব্রুয়ারি 2009 সাল, ভুলে গেছে? কয় বছর হলো? 11 আর 16 বছর। 16 বছর। গুড, মাথার মধ্যে রাখছোই কারণে। এই যে রানা প্লাজা তো মানুষ ভুলেই গেল, বিডিআর হত্যাকাণ্ড ভুলে যাচ্ছে, কিন্তু এর মধ্যে যে 57 জন যে তরতাজা সেই আর্মি প্রধানরা, যারা আর্মির যারা ছিল তারা যে মারা গেছে, বাংলাদেশ কি 100 বছরেও কি তাদের মতো অফিসার তৈরি করতে পারে? পারবে বলেই তো তাদেরকে মারা হয়েছে আমার মনে হয়। এই হত্যাকাণ্ড, তার মধ্যে তোমার 17 জন হচ্ছে সাধারণ মানুষ। তো এতগুলা হত্যাকাণ্ড, একটা রাষ্ট্রীয়র মধ্যে হচ্ছে সবচেয়ে বড় তোমার ভূমিকা রাখে আর্মি, একটা রাষ্ট্রকে ঠিক রাখে আর্মি। সে আর্মির এখানে বিডিআর হত্যাকাণ্ড ঘটলো, এবং যারা ঘটাইলো, কারা ঘটাইলো তুমিও জানো আমিও জানি, ঠিক আছে? সেটা রাষ্ট্রে থাকার জন্য বা তোমার হচ্ছে আর্মি যাতে আগামীতে যাতে দেশ পরিচালনা না করতে পারে অথবা ক্ষমতা না নিতে পারে, এই কারণে অনেক ধরনের রহস্য আছে। অত রহস্যের জট আমি খুলতে পারবো না, কিন্তু এই জট খোলার চক্করে 2 জন সাংবাদিক মারা গেল। সাগররুনির কথা বলছেন? জি অবশ্যই, নিঃসন্দেহে, তুমি তো অনেক জানো। সাগররুনি, হ্যাঁ। এইবার আসো সাগররুনি। সেই সাগররুনি 11ই ফেব্রুয়ারি 2012 সাল, 11ই ফেব্রুয়ারি 2012 সাল। যদি তুমি সাগররুনি এবং বিডিআর হত্যাকাণ্ড যদি মিলাইতে যাও, তুমি হিসাব করে দেখো, ওইটাও ফেব্রুয়ারি মাসের 25 তারিখে ঘটছিল, আর সাগররুনি হত্যাকাণ্ড ফেব্রুয়ারি 11-তে ঘটছিল। সাগররুনি হত্যাকাণ্ড ফেব্রুয়ারি 11-তে ঘটল। এই ফেব্রুয়ারি খালি মাঝে 3টা বছরের গ্যাপ গেছে। এখন সাগররুনি, এরকম সাগররুনি অসংখ্য তোমার হত্যাকাণ্ড, রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, বেসামরিক হত্যাকাণ্ড, সাময়িক হত্যাকাণ্ড, এই ঘটনা তো ঘটে যাচ্ছে। তো বাংলাদেশের কি হবে? বাংলাদেশের কচু হবে, বাংলাদেশের কচু হবে যদি ধরো তোমার রাষ্ট্রের মধ্যে যদি রাষ্ট্রপ্রধানই যদি হত্যাকাণ্ড ঘটায় বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যদি হত্যাকাণ্ড ঘটায়, তবে এই হত্যাকাণ্ডের বিচার কি? এটাই তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি। কিছুই হবে না। হ্যাঁ, বাংলাদেশের একটা জিনিস হবে, সেটা হচ্ছে এই জিনিসটা হবে, মানে বাংলাদেশ শুটকি হয়ে যাবে। বাংলাদেশ শুটকি হবে, বা তুমি শুটকি হবা, আমি শুটকি হব, আমাদের তোমার হচ্ছে অর্থ নীতি শুটকি হবে, তারপর হচ্ছে তোমার আরও অনেক কিছু শুটকি হবে। এর মধ্যে লাভবান থাকবে রাজনীতিবিদ, লাভবান থাকবে ভোটচোর, লাভবান থাকবে যারা তোমার এখন টেন্ডারবাজি করতেছে, লাভবান থাকবে তারা যারা চাঁদাবাজি করতেছে, লাভবান থাকবে তারা যারা নানান ধরনের অপকর্মের সহিত জড়িত আছে। আমি তুমি আমরা এরকমই থাকে যাবো। হয়তো বা তুমি আমার মতো আরেকজনকে ডাকবা, তুমি অনুষ্ঠান চালাবা, বা আমি কোনো চ্যানেলে যাবো, অনুষ্ঠানের মধ্যে গেস্ট হব, এটাই। এই বাদে আমরা শুধুমাত্র মুখ দিয়ে বক বক করে যাব, আমাদের কিছুই হবে না, আমরা জীবনে সভ্য জাতি যেতে পারবো না। দর্শক, যদি আইন যদি কোনো কাজে না লাগে, যদি আইন যদি কোনো কাজে না লাগে, তো সেই বন্য প্রজাতি যারা আমরা ছিলাম, আমরা আগে যেটা ছিলাম যখন আইন বাদে ছিল, জঙ্গলে বসবাস করতাম, সে আইনেই ভালো ছিল না, কোনো আইনের প্রয়োজনই নাই। স্বাধীনতা যেখানে হুমকির মুখে, আমরা খালি কিছু হোক বা না হোক
ভাই রাষ্ট্র আপনার জেতার পরেই কি চালানো উচিত, না জিতে কি কোনো উন্নয়নমূলক কাজ করা যায় না? না জিতে উন্নয়নমূলক কাজ করা যায় না সেটা না, করা যায়, কিন্তু করা যায়, তাহলে কিন্তু আপনি জনগণের সমর্থনের প্রয়োজন। জনগণের সমর্থন, জনগণ তো জনগণই, জনগণ 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 যদি বুঝতো, জনগণ যদি ভাবতো, জনগণ যদি কোনো জবাবদিহিতা করতো, জনগণ যদি রাষ্ট্রের কাছে সব কিছু যদি জানতে চাইতো, তবে কেন এখন পর্যন্ত রানা প্লাজার বিচার হলো না, রানার বিচার হলো না? কেন বিডিআর হত্যাকাণ্ডের অরিজিনাল তথ্য এখনো জাতির সামনে তুলে ধরা হচ্ছে না? কেনই বা সাগররুনির মতো সাংবাদিক দম্পতিকে হত্যা করা হলো? এই হত্যাকাণ্ড এটা চুরি না, এটা কোনো ধরনের তোমার হচ্ছে তার বাসায় কোনো কিছু হারায় না, তার বাসায় কোনো কিছু হারায় না, শুধুমাত্র হার্ড ডিস্কটা খুলে নিয়ে যাওয়া হয়েছে। এটাকে কি বলবো আমি জানি না, এটা চোরেরও কাজ না আর ডাকাতেরও কাজ না। ডাকাত যদি ডাকাতি করতো তার বাসা থেকে স্বর্ণ অলংকার, টাকা পয়সা এগুলো নিয়ে যেত, সে কখনো হার্ড ডিস্ক দিয়ে সে কী করবে? আমার বোধগম্য নয়। যাই হোক, আমি একজন সাধারণ মানুষ, তুমি দেখেছো, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর 2 নম্বর কথা, এখানে আরও বেশ অনেক কথা আছে যেগুলো সব কথা তো আর বলা যাচ্ছে না, কিন্তু প্রশ্ন থাকেই যাচ্ছে আমার রাষ্ট্রের কাছে, যে রাষ্ট্র আসলে যেগুলো হত্যাকাণ্ডগুলো ঘটাইছে সেটা রাষ্ট্রীয়ভাবে এদেরকে বিচারের আওতায় আনা উচিত। এবং এদিক দিয়ে পুলিশদের প্রতিও দৃষ্টি আকর্ষণ করব, পুলিশরা যারা সেই সময় বা এই সময় একই ধরনের ভূমিকা এখনও পালন করছে, তারা যাতে নিরপেক্ষ হয়ে কাজ করে, কারো একজনের একতরফা হয়ে কাজ যাতে না করে, কারণ তারা রাষ্ট্রের হচ্ছে চাকর, তারা রাষ্ট্রের চাকর। কারণ রাষ্ট্রের চাকর এই কারণে বলছে, তুমি ভ্যাট দিচ্ছ, আমি ভ্যাট দিচ্ছি, আমাদের টাকা দিয়ে সে যে জুতার ভিতরে যে মোজা পড়েছে সেটাও কিন্তু আমার তোমার টাকা, এটা তো তারা অস্বীকার করতে পারবে না। যদি রাজতন্ত্রের যদি সে চাকর হয়ে বা সৈনিক হয়ে বা সে হচ্ছে যে কোনো অফিসার হয়ে তাদেরকে আমরা যদি ভয় পাই, তবে সেই ধরনের লোকের আমাদের প্রয়োজন নাই। যদি শেখ হাসিনা আপনার হচ্ছে যদি হত্যা করে থাকে, অবশ্যই শেখ হাসিনাকে হত্যার বিচারের মুখোমুখি হতে হবে, অথবা যে যাদের দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা, এটাই আমার শেষ কথা, আর কোনো কথা। দর্শক, তিনি মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছুই জানি নচিকেতার একটা গান দিয়ে শুরু করেছিলেন। আসলে তিনি যে কথাগুলো বলেছেন, আমি বাকি উঠল কিছু বলতে পারি না, বলার পিছনে কারণ আছে। কারণটা হলো, সঠিক সমস্যা যেটা ছিল সেগুলো নিয়ে সমাধান হয়নি। আশা করি বর্তমান সরকার সেটা সমস্যার সমাধান করবে। না হলে উনি যে সূত্রটি দেখালেন বাংলাদেশের অবস্থা ডে আফটার ডে, যেহেতু বিচার হয়নি, বিচার পায়নি, রাষ্ট্রের সাথে বিচার বিভাগ কোনোদিনও একীভূত হতে পারে না, দুটো আলাদাই থাকে। বিচারের গতিতে চলবে, রাষ্ট্রের গতিতে চলবে। আল্লাহ।